দর্শক, শেখ হাসিনার ফেরা এবং শেখ হাসিনাকে ফেরানো এই দুই টার্ম নিয়ে আলোচনা যেন থামছেই না। আলোচনা যেমন হচ্ছে, গণমাধ্যমে বিশ্লেষণ হচ্ছে, বহুজন বহু মত দিচ্ছেন। এরই মাঝে বিবিসি বাংলা শেখ হাসিনা ফিরলে কি হবে এরকম বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার চেষ্টা করেছে, যেখানে তারা বহু পক্ষের সঙ্গে কথা বলেছে। কথা বলে প্রকৃত বাস্তবতাটা, প্রকৃত পরিণতিটা তুলে আনার চেষ্টা করেছে। শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের অবস্থা কি হবে সেটাতে মূলত তারা আইনি দিকগুলো খুঁজে দেখেছে, কিন্তু রাজনৈতিক দিকগুলো বোধহয় খুঁজে দেখেনি। হয়তো তারা মনে করেছে রাজনৈতিক দিকটা আলাদা একটা পার্ট হতে পারে, কিন্তু আমরা চলুন, তারা যখন আইনি দিকটা দেখছে তখন পাশাপাশি আমরা রাজনৈতিক দিকটা নিয়েও একটু বুঝে ওঠার চেষ্টা করি যে শেখ হাসিনা সত্যিই যদি ফেরেন তাহলে কোন অবস্থার সৃষ্টি হবে। থাকবেন দর্শক। বলছিলাম, শেখ হাসিনা ফিরলে কি হবে, কোন দিকে যাবে বাংলাদেশ, এই প্রসঙ্গে বিবিসি বাংলা বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছেন। আইনজীবী, সিনিয়র আইনজীবী মঞ্জির মোর্শেদ, শাহাদিন মালিক, তাদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এই আইনি দিকটা তুলে আনার মূলত চেষ্টা করেছেন। শেখ হাসিনাকে কেন্দ্র করে সম্প্রতি রাজনীতিবিদ রুমিন ফারহানা বলেছেন যে তার ফেরার আইনি কোনো বাধা নেই। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনিও বলছেন যে আইনি কোনো বাধা নেই, তিনি ফিরতেই পারেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানে না যে শেখ হাসিনা কোন দেশে অবস্থান করছেন, শুধু জানে শেখ হাসিনা পালিয়ে আছেন। সেই ক্ষেত্রে আবার প্রশ্ন জাগে যে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা পরিচালনা করছেন, ট্রাইব্যুনাল তো একটা জড় পদার্থ, কিন্তু ট্রাইব্যুনাল প্রাণ সঞ্চার হয় সেখানে মানুষের দ্বারা। তো যে মানুষগুলো পরিচালনা করছেন সেই মানুষগুলো তো মানে কি বলবো, যে কানে শোনেন না, চোখে দেখেন না, কিংবা মগজে অনুধাবন করেন না, ব্যাপারগুলো তো তা নয়, সবই করেন। তো সবই যখন করেন তখন এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। ওই 24-এর 5 আগস্ট ওই দিন থেকেই পরিষ্কার যে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। সুতরাং ট্রাইব্যুনাল জানে না শেখ হাসিনা কোথায় আছেন, এটা একটু অতি কথন হয়ে যায়। যাই হোক, তিনি বলেছেন যে শেখ হাসিনার ফিরতে কোনো বাধা নেই, শেখ হাসিনার ফেরার পরে তিনি আপিল করতে পারবেন। কিন্তু আপিলের ক্ষেত্রেও তিনি নিজে, মঞ্জিল মোর্শেদ কিংবা শাহাদিন মালিক, তারা বলছেন যে আপিলের ক্ষেত্রে মানে এক মাসের যে বাধ্যবাধকতা, যে 30 দিনের মধ্যে রায় ঘোষণা, 30 দিনের মধ্যে আপিল করতে হবে, সেই আপিল করার সময় তো শেষ হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনাকে আপিল করতে পারবেন। তারা বলছেন বিভিন্নভাবে যে হ্যাঁ, আদালত যদি বিবেচনা করেন তাহলে পারবেন। আদালতকে যদি যথাযথভাবে উপস্থাপন করা হয় যে আমি এই কারণে, নিরাপত্তার কারণে আমি দেশের বাইরে অবস্থান করছিলাম, নিরাপত্তা বোধ করিনি, আমার দেশে ফিরতে দেরি হয়েছে, সেই কারণে আপিল করতে দেরি হয়েছে, এই ব্যাপারগুলো যদি উপস্থাপন করা হয় তাহলে আদালত নিশ্চয়ই আপিলের ব্যাপারটা ভাববেন এবং আপিল করার সুযোগ দেবেন। আর আপিল করার সুযোগ দিলে, আপিল যদি গৃহীত হয় তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায়, সেই রায়টা স্টে হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। স্থগিত হওয়ার পরে আপিল শুনানি দিকে যাবে। স্থগিত হওয়া এটা হচ্ছে প্রথম স্টেপ, তারপরে হচ্ছে আপিল শুনানির দিকে যাবে, তারপরে শেখ হাসিনা আইনিভাবে লড়াই করবেন। তবে তার আগে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করতে হবে, করে তাকে জেলে যেতে হবে, জেলে থেকে আপিলের ফরম্যাটে আগাতে হবে, এরকম বক্তব্য এসেছে। বিবিসি বাংলা মূলত তাদের শিরোনাম করেছে, সংবাদের শিরোনামটা করেছে, দেখে নিন। তারা বলছে শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে, এই শিরোনামে তারা আলোচনাগুলো করার চেষ্টা করেছে। আরেকটা ব্যাপার, আপিলের প্রসঙ্গে আরেকটা উদাহরণ এসেছে, সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর উদাহরণটা এনেছেন আবুল কালাম আজাদ, যুদ্ধাপরাধীর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বহু বছর পরে মানে আপিল করেছেন। এই প্রসঙ্গটা বলেছেন যে তিনি বহু বছর পরে আপিল করার সুযোগ পেয়েছেন, তার মানে আপিল করার সুযোগ শেখ হাসিনাও পাবেন।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই আবুল কালাম আজাদ মাওলানা তিনি এনটিভিতে ধর্মের কথা বলতেন, কিন্তু বাংলাদেশের মানে ওই সময়ে কুখ্যাত যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয়েছিলেন তিনি। প্রেক্ষাপট পরিবর্তন হলে হয়তো অথবা হয়তো সংজ্ঞাও পরিবর্তিত হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি পাকিস্তানে পালিয়েছিলেন। শেখ হাসিনার পতনের পর 2024-এর 5 আগস্ট পতনের পরে ইউনূস সরকারের আমলে তিনি বীর দর্পে পাকিস্তান থেকে ফিরে এলেন। ফিরে এসে তিনি আদালতে গেলেন এবং আদালতে তিনি আপিল করলেন এবং জামিনও পেয়ে গেলেন। সম্ভবত তিনি খালাসও পেয়ে যাবেন, কারণ এর আগে আমরা দেখেছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কখনো কখনো এই ভাষাগুলো পরিবর্তন হয়ে যায়, আদালতের ভাষাগুলো পরিবর্তন হয়ে যায়, কিংবা পরিবর্তন হতে কখনো কখনো বাধ্য করা হয়। এই মানে দৃষ্টান্তগুলো আমাদের সামনে একেবারে পরিষ্কার। কিন্তু শেখ হাসিনার সামনে কি সেরকম পজিটিভ রাজনৈতিক পরিবেশ আছে এখন? শেখ হাসিনার বিরুদ্ধ রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতায়, সুতরাং শেখ হাসিনার পক্ষে মানে আদালত কথা বলবেন, এটা বোধহয় স্বপ্নের রাজ্যে থাকার মতো কল্পনা হবে। আবুল কালাম আজাদ এই সুযোগ পেয়েছেন বলে শেখ হাসিনাও সুযোগ পাবেন, এটা বোধহয় আমার মনে হয় যে অতি কথন কিংবা অতি কল্পনার মতো হতে পারে। এখন অতি কল্পনা যদি হয়, যেমন 1973 সালের আপিলের অধিকার সংক্রান্ত 21 ধারায় বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে তাদের বিরুদ্ধে যে কোনো দণ্ডাদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। ওই সময়সীমা অতিক্রম করলে আপিল করা যাবে না। যদি আপিল বিভাগ আইন মানতে চান, যদি আপিল বিভাগ সফট কর্নার দেখাতে না চান, তাহলে কিন্তু শেখ হাসিনার আপিল গ্রহণ করার আর কোনো স্কোপই নেই। এখন উদাহরণ যখন আবুল কালাম আজাদের আসবে, তখন একেবারেই সেটা ভিন্ন প্রেক্ষাপট, যে প্রেক্ষাপট শেখ হাসিনার আমলে নেই। সুতরাং শেখ হাসিনার আপিল গৃহীত হবে এমন কোনো মানে উদাহরণ কিংবা মানে নমুনা আমাদের সামনে নেই। সুতরাং ওখানে একটা বড় ব্যাপার রয়েছে। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আইনজীবী মঞ্জিল মোর্শিদও বলেছেন যে শেখ হাসিনার কাছে এখন পাসপোর্ট নেই। পাসপোর্ট তার কাছে যে লাল পাসপোর্ট ছিল, সেই লাল পাসপোর্ট তিনি হয়তো নিয়ে গেছেন, কিন্তু সেটা বাংলাদেশ সরকার বাতিল করেছে, ইউনূস সরকার সেটা বাতিল করেছে। তার কাছে পাসপোর্ট নেই। বাংলাদেশে আসতে হলে তার পাসপোর্ট লাগবে অথবা ট্রাভেল পাস লাগবে। ট্রাভেল পাস দেওয়ার অধিকার একমাত্র সরকারের। ট্রাভেল পাস সরকারকে দিতে হবে। সরকার যদি চায় শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিতে, তাহলে দিবে, যদি না চাই তাহলে দিবে না। অর্থাৎ তার ফেরা না ফেরা তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করছে না, সরকারের মর্জির উপরে নির্ভর করছে। সরকার যদি ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তিনি ফিরতে পারবেন, নতুবা তিনি ফিরতে পারবেন না। আবার আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি। এর আগে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সে সময় বিবৃতিতে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এই রায়ের 5 মাসের মাথায় 1 এপ্রিল যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্ম কিংসলি নেপোলির মাধ্যমে এই বিচার প্রক্রিয়া, এই রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে শেখ হাসিনা অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা চিঠি পাঠিয়েছেন। সে সময় দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এই চিঠি পাঠানোর কথাটা নিশ্চিত করেছিলেন। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থার উদ্ধৃতি দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছিল, এই প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হলে তা সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হবে। এদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলছেন যে ল ফার্ম ট্রাইব্যুনালে চিঠিটি পাঠিয়েছে সেটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। লন্ডনের একটা ল ফার্ম, একটা বিখ্যাত ল ফার্ম চিঠি পাঠালো, চিফ প্রসিকিউটর বলছেন এটার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। অনলাইনে ঘাটাঘাটি করে, এমনকি ওয়েবসাইটে, গুগলে কোথাও এদের অস্তিত্বই নাকি খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এই চিঠি আমলে নেওয়ার কোনো কিছু নেই। আবার এই চিঠি যেহেতু চিফ প্রসিকিউটর বরাবর পাঠানো হয়নি, সেহেতু এই চিঠি নিয়ে আমারও কোনো কিছু বলার নেই। এটা একটা অতিমাত্রার হাস্যকর মন্তব্য হয়ে গেছে বোধহয়, যে এই ল ফার্ম
নামের অস্তিত্বই অনলাইনে খুঁজে পাননি, সেই কারণে তারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না। এগুলো গেল আইনি দিক, কিন্তু একটা বড় রাজনৈতিক দিক রয়েছে। সেই রাজনৈতিক দিকটা সব থেকে বেশি উদ্বেগের। সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে বিমানবন্দর এলাকায় একটা বড় ধরনের বাজে অবস্থা তৈরি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন আগের কয়েকদিন থেকে ঢাকায় জমায়েত হওয়ার চেষ্টা করবেন, তাতে করে সারা দেশে আওয়ামী লীগের ওপরে আবার নতুন করে ধরপাকড় শুরু হবে। রাস্তাঘাটে মানুষ এই পুলিশি হয়রানির ভয়ে রাস্তাঘাটে বেরোতে চাইবে না, বাসে চলাচল করতে চাইবে না। যে কোনো বাস কিংবা যে কোনো গণপরিবহন প্রতিনিয়ত বারবার তল্লাশি করা হবে, ট্রেন তল্লাশি করা হবে। দেশে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। এরকম পরিস্থিতির মধ্যেও ঢাকায় যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা অন্তত বিমানবন্দরে জড়ো হওয়ার চেষ্টা করবে। আর বিমানবন্দরে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়ার চেষ্টা, সেটাও একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে। বিমানবন্দরে শেষ পর্যন্ত যদি 1-2 লাখও জড়ো হয়, সেটাকে ট্যাকেল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। তার মানে দেশের পরিস্থিতি খারাপ অবস্থা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। এটা গেল ফার্স্ট স্টেপ। তারপরে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হবে। সেটাও একটা সেখান থেকে জেল পর্যন্ত নেওয়া, সেই রাস্তাতেও বাজে ধরনের কোনো সিচুয়েশন ঘটতে পারে, অনেক কিছু হতে পারে। এরপরের স্টেপটা আরও ভয়াবহ যেটা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথে জামাত এবং এনসিপি রাস্তায় নামবে যে এখনই 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যেই তার ফাঁসি কার্যকর হোক। একটা রাজনৈতিক চাপ তৈরি হবে সরকারের উপরে, যে চাপটা সামাল দিতে সরকার হিমশিম খাবে। কারণ এর সঙ্গে আন্তর্জাতিক চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপ সামাল দিতে হবে, অভ্যন্তরীণ চাপ সামাল দিতে হবে। সরকার যদি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যেতে চায়, তাহলে জামাত এনসিপি খুশি হবে। অন্যদিকে এরকম কর্মকাণ্ড করতে গেলে আওয়ামী লীগের লোকজন যদি রাস্তায় নেমে আসে, তাহলে নতুন আরেকটা পরিস্থিতি তৈরি হবে। তাদের রাস্তায় নেমে আসা ঠেকাতে যদি জামাত, এনসিপি, বিএনপি সবাই মিলে মোকাবেলা করতে যায়, তাহলে রাস্তাতে একটা খুবই বাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। সব মিলিয়ে রাজনৈতিকভাবে যে পরিস্থিতিটা তৈরি হতে পারে, না হোক এটা আমরা চাই, যেটা হতে পারে সেটা আইনি দিকের চাইতে অনেক বড় ভাবনার ব্যাপার। সুতরাং আমার মনে হয় যে এই ভাবনা সরকারের মাথায় আছে, কারণ এই সরকারটা উজবুক সরকার না, এই সরকারটা কোনো ফাত্রা সরকার না, এই সরকারটা গতকালকে গজিয়ে ওঠা নব্য কোনো দলের সরকার না। এই সরকারটা অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা দলের সরকার। এই সরকারে জাঁদরেল সব মাথা রয়েছে, যারা কোনোভাবেই রাজনৈতিক পরিস্থিতি এতটুকু অনুধাবন করতে পারবেন না, সেরকমটা হবে না। সুতরাং আমার মনে হয় না যে এই ধরনের কেওয়াজ তৈরি হোক দেশে নতুন সরকারের আমলে, সেটা তারা চাইবেন বলে আমি মনে করি না। সেই কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা কিংবা ট্রাভেল পাস দিয়ে তাকে ফিরতে দেয়া, এই দুইয়ের কোনোটাই হবে না বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? প্রিয় দর্শক, সরকারেরই কোনো কোনো কর্মকাণ্ড অথবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কারোর কথাবার্তায় বা আচরণে এই প্রশ্নটি মাঝে মধ্যেই আমাদের সামনে খুবই গুরুত্বের সঙ্গে উঠে আসে যে সরকার আসলে আওয়ামী লীগ নিয়ে কি ভাবছে, কি করতে চায়। এখনো পর্যন্ত সরকার সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে, নাকি সিদ্ধান্ত আসলে নিয়ে রাখা হয়েছে, সেটি নিয়ে এখন কেবল টম অ্যান্ড জেরির খেলা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দিবে আদালত, এমন একটি মন্তব্য গত কয়েকদিন আগে করলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তো তখন অনেকেরই মাথায় আসছিল না যে এখানে আসলে আদালতের প্রসঙ্গ কিভাবে আসছে এই মুহূর্তে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে তো আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কোনো রিট করেনি, অথবা সরকারও আদালতে দ্বারস্থ হয়নি এই বিষয় নিয়ে। তাহলে কিভাবে সিদ্ধান্ত আসবে? নাকি আদালত নিজের স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবে, কোনো রুল জারি করবে? পরবর্তীতে এসে আবার আমরা দেখলাম যে মঙ্গলবার সেই একই ব্যক্তি ডাক্তার জাহেদ সাহেব সে বিষয়ে আরেকটু খোলাসা করে সাংবাদিকদের সামনে কথা বললেন। কিন্তু যে কথা তিনি বললেন তাতে কি স্পষ্ট কোনো মেসেজ পাওয়া যায়?
আগামীর রাজনীতি নিয়ে তিনি কি বললেন? তিনি বলছেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে, একটু অপেক্ষা করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে, বিচারে দেখা যাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা। আবারও বলছি, এটি আদালতের এখতিয়ার, বিচারক সপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিশ্লেষণ পরে আসছে, তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি। মানে আমাদের এই জাতির কি দুর্ভাগ্য, এখন আমাদেরকে তুলনা করতে হয় আওয়ামী লীগ এবং যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতের মধ্যে। মানে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে কেন জামাতের বিচার করা হয় না, কেন আওয়ামী লীগের বিচার করা হচ্ছে, এই প্রশ্ন এখন উঠেছে। এই প্রশ্ন এখন বাধ্য অনেক করতে হচ্ছে। আর এই যে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, সেটির এটিও একটি অংশ যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নামিয়ে আনা হবে খুব কৌশলে স্বাধীনতা বিরোধী শক্তির এক কাতারে। আওয়ামী লীগের শাসনের সময়গুলোতে অবশ্য অনেক ধরনের ভুল আছে, অনেক ধরনের অপকর্ম আছে, অন্যায় আছে, লুটতরাজ আছে, কিন্তু তাই বলে জামায়াতের সঙ্গে নামিয়ে আনা এখন বাধ্য হয়ে সে প্রশ্ন উঠছে, এবং এটাই তারা চেয়েছিল। এখন জাহেদ সাহেব কেন এ কথা বলছেন? অনেকে মনে করতে পারেন যে জাহেদ সাহেবের দরদটা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি একটু উতলে উঠেছে। তারা যে মাঝে মধ্যে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি থেকে তাদেরকে আটক করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে। তো তিনি শুভাকাঙ্ক্ষী হয়ে নেতাকর্মীদের, আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্থির হতে বারণ করছেন, অপেক্ষা করতে বলছেন। তিনি সম্ভবত মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আদালতের মাধ্যমে। যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে বা অভিযুক্ত করে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হতে চলেছে, এখন তদন্তের পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে। সেই জায়গা থেকে এই কথা বলা হচ্ছে, নাকি তিনি এমনটা মনে করার চেষ্টা করে এই কথা বলছেন অপেক্ষা করতে যে আওয়ামী লীগ যে কোনো সময় ভীষণ আকারের রণমূর্তি ধারণ করতে পারে, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তুলতে পারে। এর জন্য আগে থেকে সরকারের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া, না না তোমরা থামো, তোমাদের বিষয়ে একটা ব্যবস্থা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেটাই হোক না কেন, ডাক্তার জাহেদ সাহেবের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু আস্থা রাখবে, তার কথায় কতখানি গুরুত্ব দিবে। প্রথমত, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন। তারা আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের কারো কেউ কিছু করতে পারবে না, বিএনপি আপনাদের পাশে থাকবে, এ ধরনের কথাবার্তা তো বলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আরো অনেকের চেয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়ে প্রায় মায়াকান্না করে ফেললেন। তিনি কি বললেন একটি নির্বাচনী সভায়, সম্ভবত তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে, তার কথাগুলো আমি হুবহু কোট করছি। তিনি বলছিলেন নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আর আমাদেরও বিপদে ফেলে গেছেন। কি ধরনের বিপদ? তিনি বলছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। বুঝুন অবস্থা, কি সম্মান প্রদর্শন করে কথা বলা হচ্ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরাও ভাবছিলেন বিএনপি ক্ষমতায় এলে সত্যি সত্যি তাদের দলের রাজনৈতিক কার্যক্রমের উপর দেওয়া যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, তাদেরকে মামলা মোকদ্দমায় পড়তে হবে না, এলাকা ছাড়া হয়ে থাকতে হবে না, তারা এলাকা ফিরে যেতে পারবে, পরিবার পরিজনের সাথে একসাথে থাকতে পারবে। কিন্তু ফল হলো কি উল্টোটা। সন্ত্রাস বিরোধী আইনে যে ধারায় ডক্টর ইউনূস
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেই ধারাটি আইনে পাশ করে ফেলা হলো নতুন সংসদের প্রথম অধিবেশনেই। তারপর কি হলো? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীরা আক্রমণের মুখে পড়তে লাগলেন। একেবারে খুব ইনিশিয়াল স্টেজে সরকার ক্ষমতা আসার পরে কয়েকটি জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছিল, কিন্তু তারপর পরই আমরা দৃশ্যপটগুলো পাল্টে যেতে দেখলাম। আক্রমণের মুখে পড়তে লাগলো আওয়ামী লীগ নেতা কর্মীরা, তাদের নামে নতুন নতুন মামলা হতে লাগলো, নতুন নতুন করে আরো অনেককে কারাগারে যেতে হলো, আবার কেউ কেউ জামিনও পেয়েছে, যেটা সত্য কথা। কিন্তু টোটাল সিনারিওটা কি? এখনো তো তারা এক অর্থে নিষিদ্ধ অবস্থাতেই রয়েছে। উল্টো সংগঠনের বিচার করা হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা তাও তো একটা ইয়ে ছিল যে ফর দ্য টাইম বিং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, একটা পর্যায়ে এগুলো উইথড্র করা হবে। দলের বিচার করার জন্য ট্রাইব্যুনালেও যাওয়া হলো, মানে যাওয়ার প্রস্তুতি চলছে। আর ডাক্তার জাহেদ ব্যক্তি পর্যায় থেকে তার কথাটাও কতটুকু গুরুত্ব দিতে হবে? তিনি নিজেই তো মনে করেন যে আওয়ামী লীগ শুধু স্বৈরাচার নয়, আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, আওয়ামী লীগ পুরোপুরি একটা ডাকাতের দল, আওয়ামী লীগ মাফিয়া। তাহলে এই ডাক্তার সাহেব আমাদের তথ্য বিষয়ক উপদেষ্টা অপেক্ষা করতে বললেন ঠান্ডা রাখার জন্য। আবার স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে 2-1 মাসের মধ্যে, এবং এগুলো করে একটা ঠান্ডা অবস্থায় রাখা। যদি ঠান্ডা অবস্থায় রাখতে পারে আমরা ওয়েলকাম জানাই। আওয়ামী লীগ কি করবে সে আওয়ামী লীগের সিদ্ধান্ত। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এভাবে সত্যি সত্যি কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের রাজনীতিকে, তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের কারোর জন্য কারোর প্রতি মানে দরদ দেখিয়ে লাভ নেই। বাস্তবতার জায়গা থেকে যে বিচার বিশ্লেষণগুলো করতে হচ্ছে, বিএনপি কতটা নিরাপদ, বিএনপি যে আওয়ামী লীগকে চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভয় পাচ্ছে যে ক্ষমতার ভাগিদার হয়ে যেতে পারে, যে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতে পারে, তাকে রাজনীতি করতে দিলে, এই ভয় তো। কিন্তু জামাত বিএনপি এখন বুঝতে পারছে, আমি বারবার একটা কথা বলি, তারা যে খেলাটি খেলছে সেটি তাদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে। সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যেভাবে এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে শক্তিশালী হয়ে উঠছে, যেই শক্তিশালীটা আওয়ামী লীগ করেছিল, এটাও সত্য কথা, আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ঠিক এখনো তাই চলছে। এবং এর মধ্য দিয়ে যেমন একটা ডক্টর ইউনূসের একটি জঙ্গিবাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, আবারও তাই হতে যাচ্ছে। এবং বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎটা কতটুকু বুঝতে পারছে আমরা জানি না। ক্ষমতায় এলে, ক্ষমতায় থাকলে অন্ধ হয়ে যায় সবাই, সেটি আবার আমরা প্রত্যক্ষ করছি।